তাহলে আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের কম্পিটেন্সি বেস লার্নিং এর একটা সিবিএলএম, সেটা হচ্ছে প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটিএ এনভায়রনমেন্ট। এটা থেকে সাধারণত থিওরিক্যালি অনেক জটিল জটিল প্রশ্ন হয় এবং পড়ার শেষে যেটা আপনাদের ফিল হবে সেটা হচ্ছে সবগুলোই কেন জানি একরকম। হ্যাঁ, এটাতে দেখেন কি কি আছে। এখানে তিনটা কাজ আছে। একটা হচ্ছে প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন ট্রেনিং অন লার্নিং এনভায়রনমেন্ট। এই আমরা যে ট্রেনিং চালাচ্ছি, ট্রেনিং নিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, এগুলোতে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা। এরপর ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি টু সাপোর্ট ইনক্লুসিভিটি। আমাদের কাজের যে পদ্ধতি, কাজের স্ট্র্যাটেজি, এগুলোকে ডেভেলপ করা উচিত যাতে করে আমাদের এই কাজ দ্বারা ইনক্লুসিভিটিকে সাপোর্ট করা যায়। এরপরে মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস। আমাদের ওয়ার্ক প্র্যাকটিস যেটা চলছে, আমরা যে কাজ করছি, এটাকে একটু মনিটরিং করা এবং এগুলোকে উত্তরোত্তর আরও উন্নতির দিকে নিয়ে যাওয়াই হচ্ছে এই সিবিএলএম এর মূল উদ্দেশ্য। এর ভিতরে যেটা আছে সেটা হলো, প্রথমে আছে ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটিকে এই বাংলা করলে সম অধিকার, সমান, অথবা বৈষম্যহীন এই টাইপের কোনো একটা অর্থ হয়তো হতে পারে। হ্যাঁ, তো ইনক্লুসিভিটিকে আমরা বর্ণনা করার জন্য তিনটা কিওয়ার্ড ব্যবহার করি। তাই সেই তিনটা হচ্ছে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং আর মিটিং। এই তিনটা ওয়ার্ডকে যদি আমরা বুঝতে পারি তাহলে ইনক্লুসিভিটি মাথায় ঢুকবে। রিকগনাইজিং মানে অনুধাবন করা, রিয়ালাইজ করা, বুঝতে পারা। হ্যাঁ, তাহলে বুঝতে পারা, এটা আমরা আসলে কি বুঝতে চাই সেটা হচ্ছে লার্নারদের যে নিড আছে, চাহিদা আছে। হ্যাঁ, বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন টাইপের চাহিদা থাকে, সাধারণ চাহিদা থাকে, স্পেশাল চাহিদা থাকে, এগুলো থাকে। সেটাকে সর্বপ্রথম আমাদেরকে রিকগনাইজ করতে হবে, মূল যাচাই করতে হবে যে কি চাহিদা আছে। যদি চাহিদা থাকে তাহলে সেটাকে আমরা অ্যাকোমোডেশন করতে হবে, ব্যবস্থাপনায় যেতে হবে যে সে চাহিদা কিভাবে, কি কাজ করলে, কোন পরিবর্তন করলে, কোনটা ইনক্লুড করলে এই চাহিদাটা পূরণ হতে পারে। পূরণ হয়ে গেলেই, এই দুইটা কাজ কেন করব, চাহিদা যাচাই করে সেটা পূরণ করলেই কি হবে, তাদের যে এই চাহিদা যেটা ছিল সেটা পূরণ হয়ে গেল, অর্থাৎ তাদের এই চাহিদা এই যে পূরণ হয়ে যাওয়া, সেটাকে মিটিং বলা হয়। হ্যাঁ, এই মিট মানে সাক্ষাৎ করা না, এই মিট মানে হচ্ছে পূরণ হওয়া। তাহলে মূল কথা হচ্ছে লার্নারদের চাহিদা যাচাই করে সেটা ব্যবস্থাপনা করে তাদের চাহিদা পূরণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির নামকে আমরা সাধারণত ইনক্লুসিভিটি বলি। কারণ হচ্ছে আমাদের লার্নিং সেশনে অথবা আমাদের অ্যাসেসমেন্ট সেশনে বিভিন্ন টাইপের ক্যান্ডিডেট থাকতে পারে। আপনারা ইতোমধ্যে আন্ডার প্রিভিলেজ গ্রুপ নামে একটা গ্রুপ পড়েছেন, স্পেশাল নিড নামে একটা গ্রুপ পড়েছেন। যেগুলো পড়েছেন তাদেরকে যাতে করে সমানভাবে সুযোগ দেয়া যায়। কারণ একজন খাটো মানুষ আর লম্বা মানুষের কাজের পদ্ধতি, পরিসর একরকম হয় না। একজন প্রতিবন্ধী মানুষ আর একজন স্বাভাবিক মানুষ, দুইজনের কাজের সক্ষমতা একরকম হয় না। তাহলে যিনি দুর্বল, যিনি একটু ডিজেবল, যিনি বয়স্ক, এই টাইপের মানুষকেও যাতে আমরা আমাদের এই লার্নিংয়ের ভিতর দিয়ে, টেকনোলজির ভিতর দিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির এই প্রোগ্রামে অংশগ্রহণ করাতে পারি, তাদের কাছ থেকে যেন আমরা আউটপুট নিতে পারি, এই কারণেই মূলত এই ইনক্লুসিভিটি আমাদের দরকার হয়। ইনক্লুসিভিটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের লার্নিং এবং অ্যাসেসমেন্ট সেশনের ভিতরে আমরা সকল ক্যান্ডিডেটকে সমান ইফেক্টিভ, সমান পারফর্ম, এই টাইপের আমরা পাবো। হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি যে ওর ব্রেন খারাপ, ওর মুখস্থ হয় না, হ্যাঁ, ও পড়তে পারে না, ও বুঝে না, এই যে বলি না, এই যে সমস্যাগুলো, এগুলোকে সাপোর্ট দিয়ে তাদেরকে ওই বেশি বোঝা, বেশি করতে পারা, তাদের সমপর্যায়ে নিয়ে আসার যে পদ্ধতি, সেটাই মূলত ইনক্লুসিভিটি। হ্যাঁ, এই ইনক্লুসিভিটির তিনটা ভাবে পড়তে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ইনক্লুসিভিটি কি, এটা ইনক্লুসিভিটি
কেন লাগবে, কেন, কারণ কি, হ্যাঁ, ইনক্লুসিভিটির উপকারিতা কি, এটা একটা। আরেকটা হচ্ছে ইনক্লুসিভিটি কিভাবে হবে, হ্যাঁ, অর্থাৎ হোয়াই এবং হাউ এই দুইটা বিষয় আমরা পড়বো। হোয়াই এ হচ্ছে হোয়াই, তারপরেরটায় আমরা পড়বো হচ্ছে হাউ, অর্থাৎ হোয়াই অর্থাৎ কেন ইনক্লুসিভিটি, অর্থাৎ ইনক্লুসিভিটি কেন লাগে, ইনক্লুসিভিটির উপকারিতা কি, ইনক্লুসিভিটি বেনিফিট কি। যদি এই প্রশ্নটা আসে তখন আমরা বলবো যে ইনক্লুসিভিটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সুবিধা হবে কি, প্রিপেয়ার লার্নার্স টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি, অর্থাৎ লার্নাররা আরও ইফেক্টিভলি কাজ করতে পারবে, আরও ফ্লেক্সিবলি কাজ করতে পারবে। হ্যাঁ, এর দ্বিতীয় সুবিধা কি হতে পারে, সেটা হচ্ছে প্রোভাইড মোর লার্নার্স অ্যান্ড ক্লায়েন্টস উইথ বেটার কোয়ালিটি সার্ভিস, আমরা আরও বেশি লার্নার এবং ক্লায়েন্টদেরকে ভালো সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, কোথায় দিতে পারবো, এই যে এখন যে কম্পিটিটিভ মার্কেট আছে, জব মার্কেট আছে, হ্যাঁ, উত্তরোত্তর যেটা বৃদ্ধি পাচ্ছে আমাদের জব মার্কেটে, সারা বিশ্বেই কিন্তু জব মার্কেটে চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, চাকরি বৃদ্ধি পাচ্ছে, সেখানে কিন্তু কম্পিটিশানও আছে। সেই কম্পিটিশানে যদি আমরা বেশি ক্লায়েন্টকে সাপ্লাই দিতে চাই, বেশি লার্নারদেরকে ইনক্লুড করতে চাই, তাহলে আমাদেরকে ইনক্লুসিভ পরিবেশের মাধ্যমেই এই ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের চালু করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এনশিওর ইট মেটস ইটস অব্লিগেশনস অ্যারাইজিং আউট অফ লেজিসলেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড। এটা একটা জটিল শব্দ, জটিল জটিল সেন্টেন্স। এর সারমর্ম যেটা, সেটা হচ্ছে অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা, হ্যাঁ, আর লেজিসলেশন মানে আইন কানুন, বিধিমালা, আর স্ট্যান্ডার্ড মানে তো আমরা বুঝি আদর্শ, যেটা ফলো করে আমরা ট্রেনিং প্রদান করছি, সিএস। তাহলে এই সিএস এবং প্রশিক্ষণ বা শেখানোর যে নিয়ম কানুন, এগুলো মেনে চলতে আমরা বাধ্য হব যদি ইনক্লুসিভিটি বাস্তবায়ন করতে চাই। আমরা এগুলো যদি মেনে না চলি, আমরা যদি স্ট্যান্ডার্ড না মানি, যদি বিধিমালা আইন না মানি, এবং এটার যে বাধ্যবাধকতা একটা থাকা উচিত সেটা যদি আমাদের ফিলিং না থাকে, আমরা পালন করতে না চাই, তাহলে কিন্তু এই ইনক্লুসিভিটি হবে না। তাহলে ইনক্লুসিভিটি যদি প্র্যাকটিস করি তাহলে এই সুবিধাগুলো আমাদের হতে পারে। তাহলে কিভাবে করব, কিভাবে করার জন্য এটাতে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা, এইটাতে আমাদের মনোযোগ দিতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে কিন্তু আমরা এই পরের স্লাইডে কথা বলবো কি কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হতে পারে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন, তাদের কথায়, কাজে, আচরণে, শিক্ষার এই শিক্ষার যে যোগ্যতা, এরপরে মুখস্থ করার যে ক্যাপাসিটি, মনে রাখার ক্যাপাসিটি, প্রত্যেকটা মানুষের এগুলো ভিন্ন ভিন্ন টাইপের হয়। একটা মানুষকে আপনি আরেকটা মানুষের সাথে মেলাতেই পারবেন না। তো আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আমরা আগে সর্বপ্রথম চিনব যে আমার লার্নারদের ভিতরে এবং ক্যান্ডিডেটদের ভিতরে কার সক্ষমতা কেমন, কার কোন দিক দিয়ে ভিন্নতা আছে, হ্যাঁ, এগুলো আমরা আগে আইডেন্টিফাই করব। তারপরে যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং দি প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্ক প্র্যাকটিস। আমরা যেখানে কাজ করছি সেখানে আমরা ইনক্লুসিভিটির যে প্রিন্সিপালস, মূলনীতি যেটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এরপরে আছে ইউজিং অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। এটা ওই যে জেন্ডার ডিভিশন নিয়ে যারা কাজ করে, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের অসমতা, এগুলো নিয়ে দেখবেন একটা গ্রুপ কাজ করে কিন্তু, হ্যাঁ, তারা এই পলিসির উপরে কাজ করে, অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি। হ্যাঁ, অর্থাৎ অ্যাক্সেস মানে হচ্ছে কারা অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণের রেস্ট্রিকশন কি কি আছে, আর ইকুইটি হচ্ছে কি কি সুযোগ সুবিধা তারা পাবে, সুযোগ সুবিধার ক্ষেত্রে কোন কোন জায়গায় সমান পাওয়া উচিত সেগুলো। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে অ্যাক্সেসের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে গার্মেন্টসে পুরুষ ভর্তি করা যাবে না, আবার ওয়েল্ডিংয়ে মহিলা ভর্তি করা যাবে না, ইলেকট্রিক্যালে মেয়েরা পড়তে পারবে না। তাহলে এই যে বিষয়টা, তাহলে অ্যাক্সেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট গ্রুপকে নেগেটিভ বলতেছি, তাহলে এটা অ্যাক্সেসের সমস্যা। হ্যাঁ, ইকুইটিতে হচ্ছে কাজ করার ক্ষেত্রে যখন আবার ভর্তি করে ফেললাম, ভর্তি করার ফলে এখন দেখা গেল যে একটা কাজ করা লাগবে, কাজটা যদি একটু বেশি পরিশ্রমের হয় তাহলে আমরা বলি যে না, এই কাজটা মহিলাদেরকে দিয়ে হবে না, এটা পুরুষ ক্যান্ডিডেটগুলোই লাগবে, তাহলে পুরুষরা ওই কাজ করো, মহিলারা অন্য কাজ করো। তাহলে এই যে বিষয়টা, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে সবাইকে সব জায়গায় কাজে লাগাতে হবে। এমন যেন না হয়
যে শুধু সহজ কাজগুলো মহিলারা করছে, ভারীগুলো কঠিনগুলো পুরুষরা করছে। আবার এই ভর্তির সময় একটা নির্দিষ্ট গ্রুপকে আমরা সুবিধা দিচ্ছি, আবার অন্য একটা গ্রুপকে আমরা এই বঞ্চিত করছি। এরকম যেন না হয়। তাহলে এই পলিসি আমাদের যদি অ্যাক্সেস ইকুইটি পলিসি আমরা এপ্লাই করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। আচ্ছা, ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেনসিটিভ টু ডিফারেন্স। এই যে জনে জনে যে ভিন্নতা, আপনার ক্যান্ডিডেট কেউ রাগান্বিত, কেউ মাথা গরম, কেউ আবার ভদ্র, তাহলে সবার জন্য কিন্তু আপনি এক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না। কাউকে ধমক দিবেন তো সে মানবে, কাউকে ধমক দিবেন সে উল্টা আরো বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে কাউকে আপনি গায়ে হাত বুলিয়ে কাজ করাতে হবে, কাউকে আবার আপনি ধমক দিয়ে ঠিক করতে পারবেন, কাউকে একটা স্টোরি শোনালে ঠিক করতে পারবেন, কাউকে মোটিভেশন দিলে ঠিক করতে পারবেন। তাহলে ওই টাইপের ল্যাঙ্গুয়েজ আপনাকে ব্যবহার করতে হবে, যে ল্যাঙ্গুয়েজ তাদের জন্য সেনসিটিভ হয়, তাদের জন্য এটা ইফেক্টিভ হয়। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স। তাহলে এই যে ইনক্লুসিভিটি যে আমরা মানতে চাই, এটা যেন আপনার পারফরমেন্সের মধ্যে একটা মডেল হিসেবে থাকে, যে সবাই যেন বলে যে এই শিক্ষক তো এই সবাইকে গুরুত্ব দেয়, সবার জন্য উনি চেষ্টা করেন। এটা যেন আমরা আমাদের পরিবেশ থেকে আমরা ফিডব্যাক পাই, যে সবাই বলবে যে না এই স্যার তো সবাইকে ঠিকঠাক শিখায়, দুর্বল ক্যান্ডিডেটদেরকেও অনেক যত্ন নেয়। এই কথাগুলো যেন আমরা শুনতে পাই, তাহলে বুঝবো যে আমরা মডেলে আছি, ইনক্লুসিভের মডেলিংয়ে আছি। হুম। আমরা বলেছিলাম যে আমরা আলোচনা করতে চাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ জনে জনে যে পার্থক্য সেটা কি কি হতে পারে। দেখেন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে একটা হতে পারে লার্নিং ডিফারেন্স, কিভাবে শিখছে, কোন পদ্ধতিতে শিখছে, কত দ্রুত শিখছে। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, ভালো ছাত্র, খারাপ ছাত্র, হ্যাঁ, মিডিয়াম ছাত্র, এগুলোতে ভাগ হতে পারে। এরপরে ল্যাঙ্গুয়েজ লিটারেসি, নিউমেরেসি, ভাষা, নম্বর আর হচ্ছে অক্ষর, এগুলোর জ্ঞানের ক্ষেত্রে মানুষের কিন্তু অনেক ডিফিকাল্টিস থাকতে পারে। দেখবেন কিছু ক্যান্ডিডেট পাবেন তারা ইংলিশ বুঝে না, ইংলিশ পড়ে অর্থ করতে পারে না, এরকম। তার মানে কি তাদের এই লিটারেসিতে সমস্যা, ল্যাঙ্গুয়েজের সমস্যা। আবার কিছু দেখবেন যে সাধারণ যোগ বিয়োগ অঙ্ক পারে না, গুণভাগ পারে না, এগুলো পারে না, তাহলে তাদের নিউমারেসিতে সমস্যা। তাহলে এই যাদের যেখানে সমস্যা তাদেরকে সে ভিন্ন ভিন্ন করে, আলাদা করে, গ্রুপ করে করে কিন্তু শেখানো সম্ভব। কালচারাল ব্যাকগ্রাউন্ডে পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, কালচারাল ব্যাকগ্রাউন্ড, যে তাদের সাংস্কৃতিক যে ব্যাকগ্রাউন্ড, এটা ভিন্নতা থাকে। দেখবেন কোনো ক্যান্ডিডেট পাবেন যে সে সুযোগ পেলেই একটু গান শুনতে চায়, সিনেমা দেখতে চায়। আবার কেউ দেখবেন সুযোগ পেলেই সে গেমস খেলতে চায়। আবার কেউ সুযোগ পেলেই এই ওয়াজ মাহফিল দেখতে চায়। এরকম বিভিন্ন বিভিন্ন টাইপের। কেউ আবার ফেসবুক চ্যাটিং করতে চায়, হোয়াটসঅ্যাপ করতে চায়। তাহলে এই যে কালচারাল যে তার প্র্যাকটিস, সে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, সে যেখান থেকে আসছে, সে যে প্র্যাকটিস থেকে আসছে, সে যে গ্রুপের সাথে থাকে, সেই গ্রুপে সে এখন কি করে, সেখান থেকে কে কিভাবে কোন কাজে অভ্যস্ত, সেটাকে আমাদের গুরুত্বে আনতে হবে, কালচারটা আমাদের বুঝতে হবে। এরপরে হচ্ছে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক এবং অর্থনৈতিক যে তার ব্যাকগ্রাউন্ড আছে, সে কোন সমাজ থেকে আসছে, তার সামাজিক মর্যাদা কি, তার আর্থিক অবস্থা কেমন, এই সব কিছুর উপরেও কিন্তু মানুষের পার্থক্য থাকতে পারে। এরপরে বয়স, এরপরে জেন্ডার, সেক্সুয়ালিটি, রিলিজিয়ন, এগুলোতেও মানুষের, আমরা বিভিন্ন বয়সে ক্যান্ডিডেট তো ভর্তি করি, সার্কুলার দিই 18 থেকে 40। তার মানে আমার ক্যান্ডিডেট 18-ও থাকতে পারে, 30-এরও থাকতে পারে, 40-এরও থাকতে পারে, মানে বুড়াও আছে, একদম অল্প বয়সও আছে, এরকমও থাকতে পারে। হ্যাঁ, মহিলা পুরুষ থাকে, রিলিজিয়ন, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবগুলো থাকতে পারে। এরপরে সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এম্পায়ারমেন্ট, এই যে শারীরিক এবং মানসিকভাবে এই বিকারগ্রস্ত মানুষও থাকতে পারে। এরপরে ফিজিক্যাল ডিসএবিলিটি, শারীরিকভাবে যদি অক্ষম হয়, এরকম ক্যান্ডিডেট আমার থাকতে পারে, যে কারো পা নাই কিন্তু সে তো শিখতে আসতে পারে না। কেউ যদি কম্পিউটারে কাজ করে, তার তো পায়ের কোনো কাজ নাই, ঠিক আছে, তাহলে সে তো হাত ব্যবহার করে কম্পিউটার চালাবে, তাহলে সে এরকম হলে সমস্যা নাই। কারো চোখ চোখ একটা না থাকতে পারে, চোখে না দেখতে পারে, হাতে সমস্যা থাকতে পারে, বিভিন্ন অক্ষমতা মানুষের থাকতে পারে, মেডিকেল কন্ডিশনস থাকতে পারে। অনেক সময় দেখবেন কিছু ক্যান্ডিডেট আছে যারা খুব সহজেই অসুস্থ বোধ করে, একটু গরম সহ্য করতে পারতেছে না, একটু ঠান্ডা তো সহ্য করতে পারে না, একটু ধুলাবালি হাঁচি কাশি দিতে দিতে শেষ, অ্যালার্জিতে শেষ।
তাহলে এই ধরনের ক্যান্ডিডেট বিভিন্ন মেডিকেল কন্ডিশনস নিয়ে থাকতে পারে, অথবা কোনো পার্মানেন্ট রোগগ্রস্ত মানুষ, থ্যালাসেমিয়া, লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই টাইপের কোনো কন্ডিশনযুক্ত ক্যান্ডিডেটও আপনার সেশনে থাকতে পারে। তাহলে এই যে যে বিষয়গুলো এখানে আলোচনায় আছে, এগুলোকে ভিত্তি করে আমরা যদি ইনক্লুসিভিটি বাস্তবায়ন করতে চাই, তাহলে এগুলোর ভিত্তিতে আমাদের অনেকগুলো গ্রুপ করা লাগতে পারে। যে যারা কম জানে এক গ্রুপ, বেশি জানে আরেক গ্রুপ, এরপরে বড় লোকরা ভিন্ন গ্রুপ, গরিবরা ভিন্ন গ্রুপ, এরপরে হচ্ছে এই মহিলারা ভিন্ন গ্রুপ, পুরুষরা ভিন্ন গ্রুপ, এবার গ্রুপ করে যাকে যে টাইপের সুবিধা দেওয়া দরকার সেটা দিলে যাতে সবাই সমান হয়ে যায়, এটার কারণেই এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে মূল্যায়ন করে এগুলোকে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে চিন্তা করে তাদেরকে সুবিধাগুলো দিতে হয়। হ্যাঁ, এরপরে যেটা আছে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। এই যে যাদের জন্য মূলত ইনক্লুসিভিটি লাগে তারা হচ্ছে এই গ্রুপ। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন হয় পার্টিকুলার নিডস গ্রুপ কারা, এই গ্রুপ। আন্ডার প্রিভিলেজ গ্রুপ আমরা পড়ে এসেছিলাম প্রথম সিবিএলএম এ, তারাও কিন্তু এই গ্রুপ। আবার যদি প্রশ্ন হয় এই ইনক্লুসিভিটি কাদের জন্য দরকার, অথবা যদি বলে যে ইনক্লুসিভিটি নিডস ফর, তাও এই গ্রুপ। হ্যাঁ, তাহলে সাপোর্ট নিডস ফর সেটাও এটা গ্রুপ। অর্থাৎ বিশেষ কোনো কথা বললেই আমরা এই 6টা বা 5টা এই গ্রুপকে আমরা চিন্তা করব। কোন গ্রুপ? প্রথম হচ্ছে ওম্যান হু আর আন্ডার রিপ্রেজেন্টেড। যে সকল সমাজে, যে সকল জায়গায় মহিলাদেরকে অবমূল্যায়ন করা হয়, মহিলাদেরকে দাম দেওয়া হয় না, অবহেলিত মহিলা সমাজ যেখানে আছে, সেই মহিলারা হচ্ছে এই গ্রুপের সদস্য। এরপরে আছে পিপল উইথ লো লিটারেসি নিউমারেসি, কম শিক্ষিত, কম অক্ষর জ্ঞান, কম নম্বর জ্ঞান, অর্থাৎ এই পড়তেও ভালো পারে না, হিসাবও ভালো পারে না, এই টাইপের মানুষ যারা। পিপল উইথ ডিসএবিলিটি, প্রতিবন্ধী মানুষ। এরপরে রুরাল অ্যান্ড রিমোট লার্নার্স, যারা একদম দূরবর্তী গ্রাম থেকে আসে, একদম গ্রামের মানুষ, দূরবর্তী মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, এরা। আর আরেকটা আছে হচ্ছে ইউথ অ্যাট রিস্ক, যে সকল যুবকরা বিপদগামী হয়ে গেছে, তারা নেশা করতেছে, তারা ভবঘুরে হয়ে গেছে, পড়াশোনা চালাচ্ছে না। হ্যাঁ, এই মানুষগুলো এই স্পেশাল ক্যান্ডিডেট, পার্টিকুলার ক্যান্ডিডেট, এগুলো বলা হয়। হ্যাঁ, এগুলো। তাহলে এদের জন্য কি লাগে? এদের জন্য ওই ক্যান্ডিডেটদের জন্য এই ম্যানেজমেন্টগুলো লাগে, অ্যাডজাস্টমেন্ট লাগে। হ্যাঁ, সাপোর্ট লাগে। কি লাগে? ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে এই যে থাকার জায়গা, বসার জায়গা, ক্লাসের জায়গা, হ্যাঁ, কাজের জায়গা, এগুলোকে কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে। সাপোজ ক্যান্ডিডেটদের মধ্যে যদি একজন খুব খাটো থাকে, তাহলে সে কিন্তু উঁচু টেবিলে কাজ করতে পারবে না, তার জন্য খাটো টেবিলের, জব টেবিলের ব্যবস্থা করা লাগতে পারে। আবার যদি এরকম হয় একজন ক্যান্ডিডেট সে পায়ে সমস্যা, তাহলে সে তো উপরতলায় ক্লাসে যেতে পারবে না। তাহলে এমন হতে পারে যে কিছু কিছু কাজ যেটা তার জন্য নিচতলায়, গ্রাউন্ড ফ্লোরে তার জন্য ক্লাসরুমের ব্যবস্থা করা লাগতে পারে, এরকম। তাহলে এভাবে করে ফিজিক্যাল এনভায়রনমেন্টের অ্যাডজাস্টমেন্ট। ডান হাতে লিখলে ডান হাতে ট্যাবলেট চেয়ার, আজকে যদি বাম হাতে লিখে তাহলে তাকে বাম হাতে লেখা যায় এরকম ট্যাবলেট চেয়ার ব্যবস্থা করা উচিত, এরকম। হ্যাঁ, তাহলে এই ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে এই পার্টিকুলার বা স্পেশাল নিড ক্যান্ডিডেটদের জন্য। এরপরে অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস। শিক্ষার ক্ষেত্রে এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো আমরা দিই, যে জবগুলো দিই, যে কাজগুলো করতে দিই, সেগুলো কিন্তু অ্যাডজাস্ট করা লাগতে পারে। হ্যাঁ, কম বেশি করা লাগতে পারে, ডিজাইন পরিবর্তন করা লাগতে পারে। এরপরে শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এই ক্ষেত্রে কিছু এক্সট্রা ব্যাপার স্যাপার লাগতে পারে। সাপোজ অ্যাসেসমেন্টের দিনে কোনো একজন ক্যান্ডিডেট আসলো যার শুধুমাত্র ধুলোবালি দেখলেই হাসি আসে, তাহলে তার জন্য আমার মাস্কের ব্যবস্থা করা লাগতে পারে। হ্যাঁ, এই টাইপের যার যেখানে সমস্যা, সেগুলো সমাধানের জন্য জনিত সমস্যা থাকতে পারে, সেটা সাপোর্ট লাগে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগতে পারে। কেউ একজন প্রশ্ন আসছে, প্রশ্নের বেশিরভাগ ভাষা সে বুঝতেছে না, সে তাহলে তাকে ভাষা বোঝায় দেওয়ার জন্য একজন ইন্টারপ্রেটর, ভাষা পরিবর্তন করে যারা দোভাষী,
সেই টাইপের সাপোর্ট কিন্তু তার জন্য লাগতে পারে। একইভাবে লিটারেসি নিউমেরেসি ইস্যু যদি থাকে, সাপোজ একজন ক্যান্ডিডেট আপনি পেলেন যে ঠিকমতো পড়তে পারে না, তাহলে তাকে বসে বসে আপনাকে এবার পড়া শেখাতে হবে, কিছু করার তো নাই। যেহেতু ক্যান্ডিডেট ট্রেনিংয়ের জন্য আসছে, তাকে পড়াইয়ে সে অন্যান্য ক্যান্ডিডেটের মধ্যে সে যেন পড়তে পারে, পড়ে বুঝতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেই আরেকজন ক্যান্ডিডেট পেলেন যে হিসাব নিকাশে খুব দুর্বল, সে সাধারণ যোগ বিয়োগ গুণভাগও করতে পারে না, তাহলে আপনাকে বাধ্য হয়ে এখন এগুলো শেখাতে হবে, যাতে করে সে অন্যজনের মতো অন্তত হিসাব নিকাশ পারে। তাহলে এইগুলোর জন্য, তাহলে এটা এখন সবার জন্য পড়ালে তো হবে না। আমরা এসএসসি পাস ক্যান্ডিডেট ভর্তি করেছি, তাহলে সেই হিসেবে তাদেরকে আমাদের যোগ বিয়োগ গুণভাগ তো শেখানোর কথা ছিল না। আমরা একবারে ক্ষেত্রফল, এরপরে আয়তন, এরপরে পার্সেন্টেজ, এগুলো বের করা শেখানোর কথা, এরকম একটা চ্যাপ্টার আছে। কিন্তু কথা হচ্ছে তাকে তো আমি যোগ বিয়োগ গুণভাগ শেখাবো না। তাহলে এই টাইপের যদি দুর্বল ক্যান্ডিডেট আমার আসে নিউমেরিসি ক্যান্ডিডেট ইস্যুতে, তাহলে তাদেরকে আমাদের স্পেশাল সাপোর্ট দিয়ে, তাদেরকে আলাদা সময় দিয়ে তাদেরকে কিন্তু অঙ্কও শেখানো লাগতে পারে। এরপরে লাগতে পারে কি মোর টাইমস, যে সকল লার্নাররা একটু স্লো শিখে, তাদেরকে শেখানোর জন্য আমাদের অতিরিক্ত সময় দেওয়া লাগতে পারে। যে ঠিক আছে, সবার 4 ঘন্টা করে ক্লাস, তুমি ক্লাসের শেষে একটু থাকো, অতিরিক্ত আরো আধা ঘন্টা করে কাজ করে যাও, তাও তুমি শিখে যাও। তাহলে এটা লাগতে পারে। অ্যাডিশনাল সাপোর্টও লাগতে পারে, অতিরিক্ত সাপোর্ট ক্লাসের পরেও সাপোর্ট দেওয়া লাগতে পারে। এগুলো হচ্ছে সাপোর্ট ফর স্পেশাল নিড ক্যান্ডিডেট অথবা পার্টিকুলার ক্যান্ডিডেট। এরপরে আছে হচ্ছে প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি। ওই যে শুরুর দিকে ছিল ইনক্লুসিভিটি হাউ, কিভাবে। তাহলে সেখানে আমরা বলেছিলাম যে আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটিকে মানতে চাইলেই ইনক্লুসিভিটি হবে। তার প্রথম কি, প্রথম হচ্ছে ইউজ লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচেস টু লার্নিং। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ঘটনাটা এখনো বাংলাদেশে ঘটা শুরু হয়নি। এখনো আমাদের লার্নিংটা এখনো লার্নার সেন্টার্ড হচ্ছে না। হ্যাঁ, এখন পর্যন্ত এটা ট্রেনার সেন্টার্ড হয়ে আছে। এখন পর্যন্ত আপনারা হয়তো সেটাই করেন, যে আপনারা সেশনে যান, একটা নির্দিষ্ট টপিক নিয়ে শুরু করেন, সেই একটা টপিকেই আপনার যদি 20 জন লার্নার থাকে, 20 জন লার্নার একসাথে এই একই টপিকের উপরে থিওরিক্যাল পড়ে, আবার থিওরি শেষ হলে এই একই টপিকের উপরেই তারা 20 জন মিলে একই প্র্যাকটিক্যাল করে। অর্থাৎ ইনস্ট্রাক্টর যা পড়াচ্ছেন, লার্নাররা সেটা শুনতে শিখতে বাধ্য, সেটা করতে বাধ্য। কিন্তু যদি এটা লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ হতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে আপনি সিবিএলএম দিয়ে দিয়েছেন, সিএস দিয়ে দিয়েছেন, এবার তারা এখান থেকে তার 3 মাসের একটা টার্গেট ছিল যে 3 মাস, সর্বোচ্চ 3 মাসের মধ্যে সে কোর্সটা শেষ করবে। তাহলে সে এখান থেকে পছন্দ করতে যে আমি আজকে কোনটা পড়বো, যেটা পড়ার শেখার চেষ্টা করতো সে ওটা পড়তো, সিবিএলএম থেকে সেই কাজটা শুরু করতে গেলে কোনো জায়গায় যদি সমস্যা হতো, আটকে যেত, তাহলে ইনস্ট্রাক্টর হিসেবে আমরা তাকে সাপোর্ট দিতাম। এইভাবে আমার যদি 20 জন ক্যান্ডিডেট থাকে আর আমার যদি 5টা জব থাকে, তাহলে 20 জন ক্যান্ডিডেট 5 রকমের কাজ একই দিনে শুরু করলেও করতে পারে। এইটা হচ্ছে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। কিন্তু আমরা এখনো ট্রেনার সেন্টার্ড অ্যাপ্রোচে আছি। তাহলে লার্নার সেন্টার অ্যাপ্রোচ করতে পারলে ইনক্লুসিভিটি বাড়বে। আচ্ছা, ফস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স। ফস্টারিং অ্যাডভোকেটিং মানে হচ্ছে এটাকে এই সহযোগিতা করা, এরপরে উৎসাহ জাগানো, এরকম বোঝায় আর কি। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স মানে কি, স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। তাদের যে কাজ করার যে স্বাধীনতা আছে, সেটাকে একটু উৎসাহিত করা উচিত, সহযোগিতা করা উচিত, হ্যাঁ, সাপোর্ট করা উচিত। এরপরে সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি টু পার্টিসিপেশন। অংশগ্রহণের জন্য সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। এখন কেউ একজন কাজটা দুর্বল, পারে না ভালো, এই জন্য তাকে আপনি সুযোগ দিলেন না, এটা হতে পারে না। কোনো একজন ক্যান্ডিডেট মহিলা, আরেকজন পুরুষ, বললেন যে এটা তো কঠিন কাজ, এটা মহিলা করা উচিত না, মহিলা বাদ দাও, পুরুষটা এটা করে দাও, ছেলে ক্যান্ডিডেটটা করুক, মহিলারা বসে থাক, তাহলেও কিন্তু এটা ইকুয়াল অপরচুনিটি হলো না। সকলকে সমান সুযোগ দিতে হবে, দুর্বল ভালো সকলকে সুযোগ দিবেন সমান। তারপরে ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন অ্যান্ড সাকসেস।
তাহলে তাকে অংশগ্রহণ করে সে যাতে সাকসেস হতে পারে এটার জন্য আপনাকে সুযোগ তৈরি করে দিতে হবে। এরপরে আছে এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস টু লার্নিং। কোঅপারেটিভ অ্যাপ্রোচের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ লার্নিং এর ক্ষেত্রে একজন কাজটা পারে তারও তিনজন পারে না, এই চারজনকে একসাথে বসাই দিতে হবে। বসাই দিয়ে বলতে হবে চারজন মিলেই কাজটা করো, তাহলে যে পারে তার সাথে সাথে যারা পারে না তারাও কিন্তু কাজটা আস্তে আস্তে করে শিখে যেতে পারবে। আচ্ছা, এরপরে আছে সাপোর্টিং, এনকারেজিং অ্যান্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস। তাহলে ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশনস আছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কম্পিটিশন ইয়া আছে, অর্থাৎ প্রত্যেকেই যে তার কিছু একটা অংশগ্রহণের ব্যাপার আছে, তার যে ভূমিকা আছে, প্রত্যেকের ভূমিকাকে আমরা সাপোর্ট করব, এনকারেজ করব এবং মূল্যায়ন করব। হ্যাঁ, সেটা যত ছোটই হোক, একজন খুব ছোট একটা কাজ করলো, সেটাকেও আমরা মূল্যায়ন করবো যে এই কাজটা সে পেরেছে, এই কাজটা করেছে। এরপরে আছে হচ্ছে মোটিভেটিং লার্নার্স থ্রু চেঞ্জ। লার্নারদেরকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে শুরুতে আসার পরে তারা যে ছোট ছোট কাজগুলো করে, খুব সামান্য কাজও যদি দেখা যায় যে সে পারলো, এটা দিয়ে তাকে বলতে হবে যে দেখো তুমি এই যে এইটা তো আগে পারতাম না, এখন পারছো, তার মানে তোমার দ্বারা আর অনেক কিছু পারা সম্ভব। এইভাবে করে তাকে মোটিভেট করতে হবে যে তুমি আস্তে আস্তে করে আরো আরো শিখো, আরো শিখো, আরো চেষ্টা করো, দেখবে যে এরকম আরো অনেক ভালো কাজ তুমি করতে পারবে। আর সর্বশেষ হচ্ছে মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। সেখানে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে এগুলো হচ্ছে ইনক্লুসিভিটির মূলনীতি। এটা নিয়ে প্রশ্ন আসে, রাইট ডাউন দি প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি। এখানে সব বড় বড় প্রশ্ন। আচ্ছা, এরপরে আছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি। কারণ আগের স্লাইডে আমরা সর্বশেষ পয়েন্ট যেটা পাইলাম সেটা হচ্ছে মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি? এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো করলে আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে টেকিং ইনটু অ্যাকাউন্ট দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি অ্যান্ড নিউমারেসি রিকোয়ারমেন্টস। প্রথমে তাদের ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমারেসি কি চাহিদা আছে সেটাকে সর্বপ্রথম আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে যে কি কি দরকার, কার ল্যাঙ্গুয়েজ দরকার, কার লিটারেসি দরকার, কার নিউমারেসি দরকার। এরপরেই যখন আমি বুঝতে পারবো যে কার কি সমস্যা, কার কি অভাব আছে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রোভাইডিং পার্সোনাল সাপোর্ট। ওই ক্যান্ডিডেটকে আমি ব্যক্তিগতভাবে সেই সমস্যা দূর করার জন্য সাপোর্ট দেব, ব্যক্তিগতভাবে, সবাইকে আমভাবে না। এরপরে হচ্ছে ইউজিং অ্যাডাপটিভ টেকনোলজি অর স্পেশাল ইকুইপমেন্ট। অ্যাডাপটিভ টেকনোলজি যেরকম যেরকম আমরা ক্লাসরুমে আমরা হোয়াইট বোর্ডে লিখতে পারি, আবার কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে স্লাইড দিয়েও করতে পারি, তাহলে এটা ভিন্ন। আবার আমরা ইচ্ছা করলে ভিডিও দেখাতে পারি, তাহলে এগুলো অ্যাডাপটিভ। ঠিক আছে, আমরা লিখে বোঝাতে পারি, আবার চার্টও দিতে পারি, ডায়াগ্রাম দিতে পারি। তাহলে এইভাবে করে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা যেটা মানুষের কাছে সহজে অ্যাডাপ্ট করা সহজ হয়, মানুষকে সহজে বুঝতে সহজ হয়, এই টাইপের কিছু টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি, স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি। এরপরে শিডিউল ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট সেশন। অ্যাসেসমেন্ট সেশনকে একটু ফ্লেক্সিবল করে দিতে পারে, যে ওই যে যারা দূর থেকে আসলো, বললাম ঠিক আছে তারা দূর থেকে আসতেছে তো তারা 11টায় আসলেও চলবে, একদম 9টায় আসা লাগবে বিষয়টা এমন না, তার জন্য একটু পরে রিটার্ন হলো, সমস্যা নাই তো। এরকম কিছু ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট সেশনের কথা বলা যেতে পারে। তারপর প্রোভাইডিং অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস ইন এ ভ্যারাইটি অফ ফরম্যাটস। অ্যাসেসমেন্টের যে ম্যাটেরিয়ালগুলো আছে, যে টুলসগুলো আছে, রিটেন কোশ্চেন, ওরাল কোশ্চেন ইত্যাদি, জব শিট, স্পেসিফিকেশন শিট, এগুলো ভ্যারাইটি ফরম্যাটে দেওয়া যেতে পারে। যে শুধুমাত্র আমরা কাগজে লিখে দিয়েছি, এর বাইরেও হতে পারে যে তার জন্য একটা ভিডিও থাকলো, ভিডিও দেখে যে ইনস্ট্রাকশন করে সে অনুযায়ী কাজ করলো, এরকম হতে পারে। একটা অডিও থাকতে পারে, অডিও শুনে শুনে সে কাজ করতে পারে, এরকমও হতে পারে। এরপরে কনসিডারিং এজ, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়ন ইত্যাদি, অর্থাৎ এগুলোকে একটু কনসিডার করা, যে বেশি বয়স হলে তাকে বয়স হিসেবে মূল্যায়ন করা, হ্যাঁ, জেন্ডার পুরুষ মহিলা হলে যার যেখানে সুবিধা সেভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া, কাজে লাগানো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে রিভাইজিং এনি প্রপোজড অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস। যে অ্যাসেসমেন্ট মেথড আমরা ব্যবহার করতে চাচ্ছিলাম প্রস্তাবিত, সেই অ্যাসেসমেন্ট মেথডের কোনো একটা মেথডকে আমাদের রিভাইজও করা লাগতে পারে,
এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তো সবকিছু মিলিয়ে আমাদের এই পয়েন্টগুলোই ছিল ইনক্লুসিভিটিতে। তাহলে আমরা একদম যদি একটু রিভিউ করতে চাই যে ইনক্লুসিভিটিতে মূলত কি কি আছে। প্রথমে আছে ইনক্লুসিভিটি কি, হোয়াট ইজ ইনক্লুসিভিটি। তারপরে আছে হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, আমরা কেন ইনক্লুসিভিটিটাকে প্র্যাকটিস করব। তারপরে আছে হাউ টু ইমপ্রুভ ইনক্লুসিভিটি, অর্থাৎ ইনক্লুসিভিটি আমরা কিভাবে বাস্তবায়ন করব। এরপরে আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কোন কোন ক্ষেত্রে হতে পারে। তারপরে আছে ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, আর তারপরে আছে এই পার্টিকুলার নিডস ক্লায়েন্টদের জন্য সাপোর্ট কি দরকার। তারপরে আছে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, আর সর্বশেষ আছে হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। একদম মৌলিক কয়েকটা বিষয় নিয়ে এই সিবিএলএম তৈরি। এই বিষয়গুলো সংখ্যায় খুব কম, কিন্তু বিষয়গুলোর সবগুলোই এই সিবিএলএম যদি আমরা খেয়াল করি তাহলে মোট পড়াশোনা আছে 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠার পুরোটাই পড়াশোনার জন্য, কোনো লাইন বাদ দেওয়া যায় না, এই হচ্ছে বিষয়। তো সুতরাং আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে একটু রেসপন্স করলে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। বলেন আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলো কিনা। আপনারা কে আছেন আমার সাথে? যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আপাতত আমি এই প্রেজেন্টেশন অফ করছি।